নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। দল বদলে বাজিমাত। কিরণহারের বিভিন্ন এলাকায় আন্ত্রিকের প্রকোপে আতঙ্কিত সাধারণ মানুষ। সবুজ হত্যার তদন্ত দাবি। 3টি বাড়ির 6টি পরিবারই একই সঙ্গে চুরির ঘটনা লাভপুরে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির পাঁচামি পাথর শিল্পাঞ্চলে। খ্যাপা হনুমানের কামড়ে আতঙ্কের সৃষ্টি রাজনগরের বিভিন্ন এলাকা। লক্ষ্মী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন মোহাম্মদবাজারের সুগুনপুরে। এবার জেলা বার্তা বিস্তারিত। প্রত্যাশা মতোই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পুরস্কার পেলেন দুবরাজপুরের নব্য তৃণমূল নেতা পীযূষ পাণ্ডে। মঙ্গলবার নির্ধারিত সময়সূচি মেনেই পৌরপতির শপথ নিলেন পীযূষবাবু। পৌর নির্বাচনের মাসখানেক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন দুবরাজপুরের প্রাক্তন পৌরপতি পীযূষ পাণ্ডে। তবে ভোটে জেতার পর দলের তরফে আবার পীযূষবাবুকে পৌরপতির পদে বসালো তৃণমূল। 16টি আসনের মধ্যে দুবরাজপুরে 9টি আসন তৃণমূল দখল করলেও পৌরপতির দাবিদার ছিলেন তৃণমূলের অন্যতম নেতা প্রভাত চট্টোপাধ্যায়। তবে শেষ পর্যন্ত দল পরিবর্তনের পুরস্কার হিসাবে মঙ্গলবার পৌরপতির শপথ নিলেন পীযূষবাবুই। উপপৌরপতি নির্বাচিত হয়েছেন মির্জা শওকত আলী। মঙ্গলবার তাদের শপথ বাক্য পাঠ করেন এসডিও চন্দ্রনাথ রায়চৌধুরী। Having been elected a councillor of the municipal area of Dubrajpur municipality ward number 14, to swear the name of God that I will bear the true faith and allegiance of the Constitution of the duties upon which I am about to enter. Namaskar. আমি শেখ নাজিরুদ্দিন পৌর এলাকার কাউন্সিলর নির্বাচিত হয়ে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি যে আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যতার বিশ্বাস এবং আনুগত্য পালন করব এবং যে কর্তব্যসমূহে আমি প্রবেশ করতে চলেছি বিশ্বস্তভাবে আমি তা পালন করব। নমস্কার। পৌর এলাকার কাউন্সিলর নির্বাচিত হয়ে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি যে আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যতার বিশ্বাস এবং আনুগত্য পালন করব এবং যে কর্তব্যসমূহে আমি প্রবেশ করতে চলেছি বিশ্বস্তভাবে আমি তা পালন করব। আমি আলাউদ্দিন খান পৌর এলাকার কাউন্সিলর নির্বাচিত হয়ে যথাবিধি অঙ্গীকার করছি যে আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যকার বিশ্বাস এবং আনুগত্য পালন করব এবং যে কর্তব্যসমূহে আমি প্রবেশ করতে চলেছি বিশ্বস্তভাবে আমি তা পালন করব। মঙ্গলবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সহ তৃণমূলের জেলা ও শহর নেতৃত্ব। বলেন, চেয়ারম্যান নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি পীযূষ পাণ্ডে জয়লাভ করলাম। বিরোধীরা কেউ কোনো প্রার্থী দেয়নি, তাই আমি সর্বসম্মতিক্রমে আজকে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান হিসেবে নির্বাচিত হলাম। কংগ্রেস তাদের বিরোধী দল সেখানে ওরা 4টে কাউন্সিলর আছে, ওরা জানে নির্বাচনে কিছু ফলাফল করা যাবে না, তাই তারা তাদের নিজে থেকে পৌরপ্রধান নির্বাচনে অংশগ্রহণ না করে বেরিয়ে গেল। এটাই স্বাভাবিক। দুবরাজপুর শহরের সার্বিক উন্নয়ন মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গে যে উন্নয়নের জ্বর এসছে, আমি চাই দুবরাজপুর একটা গ্রামীণ শহর, এই শহরটার সার্বিক উন্নয়ন দরকার। এবং আমি জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, আমাদের জেলা মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের মাধ্যমে দুবরাজপুর শহরকে সুন্দরভাবে সাজাতে চাই। এর সাথে আমার কাউন্সিলর আছে, বর্ষান প্রভাদ্দা আছে, সৈকত আছে, আরও কাউন্সিলররা আছে, সকলকে নিয়ে আমি বিপ্লব মাহাত আছে, সকলকে নিয়ে আমি শহরটাকে সুন্দরভাবে সাজাবো। ভয় টিভি, দুবরাজপুর।
কীর্ণাহারের বিস্তীর্ণ এলাকায় আন্ত্রিক ছড়িয়ে পড়ায় আতঙ্কিত এলাকাবাসী। তবে স্বাস্থ্য দপ্তরের দাবি নিয়ন্ত্রণেই রয়েছে অবস্থা। ইতিমধ্যেই এলাকার জলাশয়গুলিতে ব্লিচিং ছড়ানোর কাজও শুরু হয়েছে প্রশাসনিক উদ্যোগে। পুজোর আগে থেকে অকাল বর্ষণের সঙ্গে কীর্ণাহারের দক্ষিণ পাড়া, মেলে পাড়া সহ আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে আন্ত্রিকের প্রকোপ। গ্রামবাসীদের অভিযোগ, কীর্ণাহার স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের দেখা না মেলায় তাদের চিকিৎসা করাতে হচ্ছে বাড়িতেই। আমার বমি পায়খানা হচ্ছিল, আমি হাসপাতাল গিয়েছিলাম কিন্তু কোনো ডাক্তারের ব্যবস্থা পাই নাই। তার জন্য আমাকে অন্য ব্যবস্থা করে আমার বাড়িতে স্যালাইন নিতে হয়েছে। আমাদের মেলেপাড়ায় মোটামুটি 50টা পরিবার ইফেক্টেড হয়েছে ডায়রিয়াতে। তাই পুজোর পর দিন থেকেই আরম্ভ হয়েছে, একাদশীর দিন থেকে মোটামুটি চিকিৎসা স্থানীয় ডাক্তাররা করছে। আর যে স্থানীয় যে হাসপাতাল আছে এটা আমাদের পরিষেবাটা ঠিকমতো পাচ্ছি না, কারণ এখানে ডাক্তারের অভাব। তা আমরা স্থানীয় যে কর্তা ব্যক্তিরা আছেন স্থানীয় পঞ্চায়েতে, তাদের সাথে কথা বলেছি, তারা সহযোগিতা করছেন। স্থানীয় পঞ্চায়েতে আমাদের সহযোগিতা করছেন। তাছাড়া আমাদের স্থানীয় যে পাড়ার ছেলেরা আছে তারাও আমাদের সাথে মিশে আছে। তবে আক্রান্তদের অভিযোগ মানতে চাননি কীর্ণাহার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সুমন চৌধুরী। তার দাবি, এলাকায় আন্ত্রিক ছড়ালেও তা মারাত্মক আকার নেওয়ার আগেই ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য দপ্তর। সাধারণত আমার যা মনে হয় আর কি, কোথাও হয়তো অন্য জায়গা থেকে কেউ এসে রোগটা ছড়িয়েছে আর কি, কেননা ইনফেকশনটা অনেকটা বেশি হয়ে গেছে আর কি। তারপর তো আমরা ব্লিচিং পাউডার ছড়িয়েছি আর কি, তো মানুষকে এডুকেটেডও করেছি আর কি, হাত ধোয়ার জন্য, গরম জল ফুটিয়ে খাওয়ার জন্য, সবসময় সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আর কি। তাছাড়া আমরা ওআরএস বা বিভিন্ন মেট্রোজিন, নরফ্লক্সও বিলি করেছি আর কি। তাছাড়া সব পেশেন্টরা আসছে এখানে হাসপাতালে, আমাদের স্যালাইন চলছে, ইনজেকশন চলছে, মোটামুটি অনেক কন্ট্রোলে চলে এসছে আর কি, এবং প্রায় আর কি নির্মূল হয়ে গেছে আর কি। তো অথরিটিরাও সব জেলা থেকে এসছেন, ডেপুটি 1 বিএমওইচ, এসিএমওইচ, সবার সাথে কথাবার্তা হয়েছে। মোটামুটি এখন একদম শেষের মুখেই আর কি, কোনো চিন্তার কিছু নেই এখন আর কি। গ্রামবাসীদের দাবি মতো যেমন এলাকায় ঘুরে দেখা যায় বাড়িতেই চিকিৎসা চলছে বহু আক্রান্তের, আবার স্বাস্থ্য দপ্তরের দাবি মতোই এলাকায় ব্লিচিং ছড়াতে দেখা যায় স্বাস্থ্যকর্মীদের। ভয় টিভি, কীর্ণাহার। সবুজকান্তি মাঝি হত্যার রহস্যের তদন্তের দাবিতে সোচ্চার হলো তার আত্মীয় বন্ধুরা। মঙ্গলবার বোলপুর থানায় বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। গত 18 সেপ্টেম্বর বোলপুরের গোয়ালপাড়ায় আততায়ীদের হাতে খুন হন শহরের খ্যাতনামা শিল্পী সবুজকান্তি মাঝি। তার খুনের ঘটনায় তোলপাড় শুরু হয় শহর জুড়ে, কিন্তু ঘটনার 1 মাস পরও সেই হত্যার কোনো কিনারা করতে পারেনি পুলিশ। মঙ্গলবার প্রয়াত সবুজ বাবুর আত্মীয় ও প্রতিবেশীরা বোলপুর থানায় গিয়ে দেখাতে থাকেন বিক্ষোভ। দাবি তোলেন অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের। এ সম্বন্ধে স্থানীয় কাউন্সিলর দীপা মাঝি বলেন, পুলিশ তাদের আশ্বাস দিয়েছে, সময় মতো সেই আশ্বাস পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। ছেলে হিসাবেও আমি আছি এবং আমার সব রকম দায়িত্বই আমার আছে। সবুজ শুধু পাড়ার ছেলে নয়, সে আমার বড় ছেলের মতো। সে ছোটো থেকে আমার কাছে বড় হয়েছে। ইদানিং আমি কাউন্সিলর হয়ে যাওয়ার পর মানে ওর সাথে টাচটা কমই ছিল, যেহেতু ও বড় হয়েছিল এবং ও নিজের কাজকর্ম নিয়ে থাকতো, বন্ধু বান্ধবের সাথে থাকতো। যে ঘটনা ঘটে গেছে নৃশংসভাবে, যেভাবে ওকে খুন করেছে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে, তো সে 1 মাস হয়ে গেছে, 1 মাস 5 দিন হয়ে গেছে, তার কোনো উত্তর আমরা এখনো পাইনি পুলিশ প্রশাসনের কাছ থেকে। আমরা 1 মাস 5 দিনই থানা বা পুলিশের সাথে যোগাযোগ রেখেছি। যেখানে যেখানে যাওয়ার দরকার, যার কাছে যাওয়ার দরকার, আমরা তার কাছে অবধি গেছিলাম। এসপি সাহেবের কাছেও গেছিলাম। উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে হ্যাঁ, এটা সত্যি একটা খুব বাজে ঘটনা, কেননা সবুজের মতো একটা ইয়াং ছেলে যেভাবে মারা গেল বা তাকে মেরে ফেলা হলো, এটা অন্যায়। এটা যদি আমার ছেলে হতো, আমিও ঠিক আপনারা যা করছেন আমিও তাই করতাম। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, অক্টোবরের 2 তারিখে আমরা এই কেসটিকে ওপেন করবো এবং যা যা করার আমরা করণীয় করব পুলিশ প্রশাসন থেকে। উনি কথা দিয়েছিলেন
কিন্তু তার আগেও পুলিশ যেদিনে সবুজ মার্ডার হয় সেদিনে রাত্রেও হসপিটালে আমাদের এসডিপিও সাহেব এবং আমাদের বোলপুর থানার আইসিও কথা দিয়েছিলেন যে আমরা 24 ঘন্টার মধ্যে আমরা আসল খুনিকে খুঁজে বের করব এবং আমাদেরকে পরিবারকে সে কথা বলেছিলেন। কিন্তু 1 মাস 5 দিন প্রায় আজ হতে চলেছে, কোনো রকম কোনো রেসপন্স পাইনি, যার জন্য আমরাও মানে শান্তিতে থাকতে পারছি না যে আমাদের ছেলে চলে গেছে। তার একটা সুবিচার আশা করে আমরা আজকে সবাই গ্রামবাসী সমন্বিত হয়েছি, এসেছি এবং এসডিপি সাহেবের সাথে কথা হলো, যাওয়ার দরকার আমরা তার কাছেও অবধি গেছিলাম, এসপি সাহেবের কাছেও গেছিলাম। উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে হ্যাঁ এটা সত্যি একটা খুব বাজে ঘটনা, কেননা সবুজের মতো একটা ইয়াং ছেলে যেভাবে মারা গেল বা তাকে মেরে ফেলা হলো, এটা অন্যায়। এটা যদি আমার ছেলে হতো আমিও ঠিক আপনারা যা করছেন আমিও তাই করতাম। আপনাদেরকে আমি কথা দিচ্ছি অক্টোবরের 2 তারিখে আমরা এই কেসটিকে ওপেন করবো এবং যা যা করার আমরা করণীয় করব পুলিশ প্রশাসন থেকে, উনি কথা দিয়েছিলেন। কিন্তু তার আগেও পুলিশ যেদিনে সবুজ মার্ডার হয় সেদিনে রাত্রেও হসপিটালে আমাদের এসডিপিও সাহেব এবং আমাদের বোলপুর থানার আইসিও কথা দিয়েছিলেন যে আমরা 24 ঘন্টার মধ্যে আমরা আসল খুনিকে খুঁজে বের করব এবং আমাদেরকে পরিবারকে সে কথা বলেছিলেন। কিন্তু 1 মাস 5 দিন প্রায় আজ হতে চলেছে, কোনো রকম কোনো রেসপন্স পাইনি, যার জন্য আমরাও মানে শান্তিতে থাকতে পারছি না যে আমাদের ছেলে চলে গেছে। তার একটা সুবিচার আশা করে আমরা আজকে সবাই গ্রামবাসী সমন্বিত হয়েছি, এসেছি এবং এসডিপি সাহেবের সাথে কথা হলো এবং আইসি সাহেবও ছিলেন, কথা হলো যে ওনারা একটা টাইম দিয়েছেন, ওনারা আমাদের এই কপি দেখুন রিসিভ করে দিয়েছেন এবং কালী পুজোর আগে অবধি 2 তারিখ 2, 11, 13 তারিখের মধ্যে ওনারা এই মানে কেসটিকে ওপেন করবেন এবং আসল খুনি যারা প্রকৃত খুনি যারা তাদেরকে ওনারা অ্যারেস্ট করবেন বলে কথা দিয়েছেন। এইটুকুই আমরা আজকে শান্তিভাবে শুনে ফিরে যাচ্ছি। কিন্তু এটাও যদি না হয় এই 2 তারিখ অবধি আমরা অপেক্ষা করব, আমরা দরকার হলে বৃহত্তর আন্দোলনে গ্রামবাসী আমরা নামবো। ভয় টিভি, বোলপুর। লাভপুরে সোমবার রাত্রে একই সঙ্গে 6টি বাড়িতে ঘটে গেল চুরির ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার জেরেই বাড়ছে চুরির ঘটনা। সোমবার রাত্রে ফাঁকা বাড়ির সুযোগে লাভপুরের বিরাম মন্দির তলায় 3টি বাড়িতে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। দুষ্কৃতীরা দরজার তালা ভেঙে নিয়ে যায় সমস্ত কিছু। গ্রামবাসীরা ক্ষোভের সঙ্গে জানান, লাভপুরে দিনের পর দিন চুরি ছিনতাইয়ের ঘটনা বাড়লেও হেলদোল নেই পুলিশের। পুলিশের নিষ্ক্রিয়তার জেরেই বাড়ছে চুরি ছিনতাইয়ের ঘটনা বলে দাবি গ্রামবাসীদের। লাভপুরে অনেকদিন থেকে দেখছি এইভাবে চুরি হচ্ছে, তালাগুলো ভাঙছে, কিছু বোঝাও যাচ্ছে না, শুয়ে থাকলেও মানুষ মানে স্থান পাচ্ছে না বা বুঝতে পারছে না। থানায় রিপোর্ট করছি, থানায় আসছে অনেক দেরিতে। হ্যাঁ, প্রচণ্ড ইয়েতে ঝামেলায় পড়ে গেছি, চুরি হতেই আছে। এই বাড়িতে হচ্ছে তো ওই পাশে বাড়ি হয়ে যাচ্ছে, পাশে বাড়ি হচ্ছে ওই পাশে হচ্ছে, হ্যাঁ কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, আর যদি জাগতো তো পুলিশে চোরে মেরে ধরে নিয়ে চলে যাচ্ছে। যে 3টি বাড়িতে সোমবার রাত্রে চুরির ঘটনা ঘটে তার বাসিন্দারা মূলত ভাড়া থাকেন ওই বাড়িগুলিতে। পুজোর ছুটিতে সপরিবার পুরী গিয়েছেন বেড়াতে, তার মধ্যে ঘটে যায় এমন ঘটনা বলে জানান বাড়ির মালিক। আমাদের বাড়িতে ওরা মাস্টারমশাই থাকেন 3টে, ওরা ভাড়া থাকেন, ওরা পুজোর ছুটিতে সবাই বাইরে বেড়াতে গেছেন। তা আজকে সকালে হঠাৎ ফোন করে নিচেতে একজন জানালো যে বাড়িতে চুরি হয়ে গেছে। তাই এসে দেখলাম, তারপরে ও বৌদির সাথে কথা বলে দেখলাম যেটা ওনার কেস কিছু সোনার গয়না ছিল ওখানে এবং নগদ 5,500 থেকে 6,000 টাকাও ছিল। সোনার গয়নার বলতে উনি যেটা আমাদেরকে জানালেন সেটা হলো এক জোড়া সোনার পলা বাঁধা ছিল, ওনার বাচ্চার একটা গলার হারের সাথে একটা লকেট ছিল, একটা আংটি ছিল, 3 জোড়া কানের ছিল এবং ওখানে কিছু এটিএম কার্ড, ওনার ব্যাংকের কাগজপত্র, তারপর ওনার ছেলে বার্থ সার্টিফিকেট, এই সমস্ত সব ছিল। ওগুলো সব লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। এবার এখন পুলিশ না আসা পর্যন্ত কী হারিয়েছে না হারিয়েছে সেটা কিছু বোঝা যাচ্ছে না। ভয় টিভি, লাভপুর। এখন সময় বিরতির, ফিরে আসছে বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার চেম্বার।
প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। মোহাম্মদবাজার থানার পাঁচামি অঞ্চলে পুলিশ ও ক্রাশার মালিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির, যেখানে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রায় 65 জন শ্রমিক। সোমবার পাঁচামি পাথর শিল্পাঞ্চলের পাথরচাল গ্রামে মোহাম্মদবাজার থানার পুলিশ ও মালিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। অ্যাসোসিয়েশনের দপ্তরে আয়োজিত এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান প্রায় 65 জন শ্রমিক। তাদের ঔষধও দেওয়া হয় বিনামূল্যে। এই স্বাস্থ্য শিবিরে অন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিএমএইচ ডাক্তার জাহির আলম। শিবির সম্পর্কে তিনি বলেন, তালবন্দ অ্যাসোসিয়েশনের এই অফিসে করছি। মেনলি এখানে তো একটা আমাদের টার্গেট ছিল ওই সিলিকোসিস কন্ট্রোল ক্যাম্প প্রোগ্রাম। তারপরে মানে পুলিশের পক্ষ থেকে এবং এখানকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছিল স্বাস্থ্য পরীক্ষার শিবির নিয়ে এই দুটো মাথায় রেখে আমরা এখানে একটা স্বাস্থ্য পরীক্ষার শিবির করছি, যাতে আমাদের সিলিকোসিস কন্ট্রোল প্রোগ্রামেরও মানে স্বাস্থ্য পরীক্ষাটা হয়ে যাচ্ছে, ওই দিকটাও আমরা দেখছি, প্লাস জেনারেল স্বাস্থ্য পরীক্ষা শিবিরটাও হয়ে যাচ্ছে। এখানে মোটামুটি যারা ক্যাশারে যারা কাজ করে শ্রমিক, তারপরে এমনি যারা অ্যাসোসিয়েশনের লোকজন তারাও, এবং এখানে অন্যান্য গ্রামেরও কয়েকজন লোক এসছে আশেপাশে। সিলিকোসিস ওভাবে তো বলা যায় না, সিলিকোসিস খুব জটিল ব্যাপার। একটা মানে কোনো রকম যদি আমরা সাসপেক্ট করি, সেই তাদের সেই সাসপেকশন মানে সে সাসপেক্ট করলে সেই অনুযায়ী হচ্ছে আমরা তাদের কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার থাকবে। সেই পরীক্ষা নিরীক্ষার ব্যাপারগুলো এখন হলে তারপরে ধরা পড়ে। সিলিকোসিস মানে হঠাৎ করে দুম করে বলে দেওয়া যায় না, তবে আমরা একটা প্রসিডিউরের মধ্যে যেতে হবে, সেই প্রসিডিউরের মধ্যে যাওয়ার চেষ্টা করছি। ভয় টিভি, পাঁচামি। খ্যাপা হনুমানের কামড়ে রাজনগরের বিভিন্ন পাড়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে গত 10 দিন ধরে। জখমদের প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে রাজনগর হাসপাতালে। রাজনগরের বিভিন্ন এলাকায় দিন দশেক ধরে দাপিয়ে বেড়াচ্ছে একটি খ্যাপা হনুমান। হনুমানের কামড়ে জখমও হয়েছেন বিভিন্ন পাড়ার প্রায় 7 জন পুরুষ ও মহিলা। জখমদের মধ্যে রয়েছে একটি কিশোরও। খ্যাপা হনুমানের আতঙ্কে ঘর থেকে বেরোতে পারছে না এলাকার মানুষ। মারাত্মকভাবে জখম হয়েছেন উত্তম দত্ত, সীতারা বিবি, বাতাসী বিবি, শ্রীমান বাগদি সহ আরও কয়েকজন। খবর দেওয়া হয়েছে বন দপ্তরেও। একই সঙ্গে অবিলম্বে হনুমানের হাত থেকে বাঁচতে প্রশাসনেরও দ্বারস্থ হয়েছেন এলাকার মানুষ। হনুমানের কামড়ে জখম এক গ্রামবাসী উত্তম দত্ত বলেন, বাজার করতে যাওয়ার সময় হনুমানটি কামড়ে দেয় তার পিঠে ও কোমরে। আমি বাজার আসছিলাম, ঠিক সেই অবস্থাতে বাঁদরটা আমাকে কামড় মারছে। কীভাবে কামড়ালো? প্রথমে ছুটে এসে আমাকে ধরলে, ধরার পর আমাকে ফেলে কোমরের উপর চেপে 2 জায়গাতে কামড় মারলে, প্যান্ট পর্যন্ত ছিঁড়ে নিয়ে চলে গেল। গ্রামের লোকেরা সবাই আতঙ্কিত অবস্থায় আছে, বাড়ি থেকে কেউ বার হইতে পারছে না ভয়ে যে যদি কামড়িয়ে দেয় বাচ্চা ছেলেকে গিয়ে। অন্য এক মহিলা গ্রামবাসীও জানান হনুমানের কামড়ে আক্রান্ত হওয়ার কথা। দুটো বান্দর ছিল, নিয়ে আমার ছেলে খেদারে চলে এলো, আর বান্দর টপটি রাত থেকে এলো না কালদো দেখে এলো, আমি দেখি নাই, আমি আপনার চলে আসি, আর এসে এইখানে ধরেছে আর একদম কেটে আমাকে ফেলিন দিলে, আর আমাকে এইখানে চেপে গেল ইয়েতে, আর এই ধরে খুব কামড়াইছে, খুব কাছে, আর মা গো করছি, তাও কেউ আসছে না, সবাই দেখতে আসছে না আমার কাছে। তবে স্থানীয় মানুষের অনেকেই বলেছেন, প্রায় 1 বছর আগে রাজনগর এলাকাতে যে খ্যাপা হনুমানটি উৎপাত করেছিল এটি সেই হনুমান। সে সময় বন দপ্তর অন্য একটি নিরীহ হনুমানকে ধরে নিয়ে যাওয়াতেই এই বিপত্তি বলে জানিয়েছেন তারা। ভয় টিভি, রাজনগর। মোহাম্মদবাজারের সুগুনপুরে লক্ষ্মী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো সোমবার। গত শুক্রবার এলাকার মানুষ মেতে ওঠেন ধনলক্ষ্মীর আরাধনায়। পুজোর পাশাপাশি 4 দিন ধরেই বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকে গ্রামে। সোমবার এলাকার কচি কাঁচাদের নিয়ে নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান ঘিরে লক্ষ্মী পুজোর উৎসব আনন্দে মেতে ওঠেন গোটা গ্রামের মানুষ। না
ভয় টিভি, মোহাম্মদ বাজার। খবর শেষের আগে আসুন দেখে নিই 22শে অক্টোবরের গুরুত্ব। 1900 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর সমাজ সংস্কারক আশফাক উল্লাহ খানের জন্ম হয়। চিকিৎসক ও লেখক দীপক চোপড়ার জন্ম হয় 22শে অক্টোবর 1946 খ্রিস্টাব্দে। 1954 খ্রিস্টাব্দের আজকের দিনেই কবি জীবনানন্দ দাশের জন্ম হয়। বক্সিং খেলোয়াড় অ্যান্থেরেস ললিত লাকড়ার জন্ম হয় 22শে অক্টোবর 1983 খ্রিস্টাব্দে। কিংবদন্তি চিত্রশিল্পী পরিতোষ সেনের প্রয়াণ ঘটে 2008 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। দল বদলে বাজিমাত। কিরণহারের বিভিন্ন এলাকায় আন্ত্রিকের প্রকোপে আতঙ্কিত সাধারণ মানুষ। সবুজ হত্যার তদন্ত দাবি। 3টি বাড়ির 6টি পরিবারই একই সঙ্গে চুরির ঘটনা লাভপুরে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির পাঁচামি পাথর শিল্পাঞ্চলে। খ্যাপা হনুমানের কামড়ে আতঙ্কের সৃষ্টি রাজনগরের বিভিন্ন এলাকা। লক্ষ্মী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন মোহাম্মদ বাজারের সুগুনপুরে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।